রেকর্ড অন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। সাফল্যই গন্তব্য অনলাইন অনলাইন প্ল্যাটফর্মের অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগতম। থেকে স্বাগত। আমাদের হচ্ছে এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের দুইটা ব্যাচ চলমান হচ্ছে। প্রথম ব্যাচ শুরু হয়েছিল 007 ক্লাস ব্যাচ, সেটা শুধুমাত্র প্রাইমারি স্কুলে হেড টিচারদের নিয়োগের জন্য। আর এখন আরেকটি ব্যাচ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ক্লাস ব্যাচ 008। এই যে ব্যাচটি শুরু করতে যাচ্ছে, এটা হচ্ছে শুধুমাত্র বিসিএস এবং সরকারি জবের প্রস্তুতি। অর্থাৎ যারা শুধুমাত্র বিসিএস এবং সরকারি জবের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস জবের জন্য ইন্টারেস্ট, তাদের জন্য এই লম্বা কোর্সটি, এই কোর্সটি সবার জন্য প্রযোজ্য না। যারা মনে করছে আমরা তৃতীয় শ্রেণীর জব করবো বা অন্য করবো, তাদের জন্য এই কোর্সটি না। কারণ এই কোর্সটির জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে, ডেডিকেশন দিতে হবে, ধৈর্য থাকতে হবে, ধৈর্য সহকারে পড়তে হবে। তাহলে আপনি এই কোর্স থেকে ভালো সাকসেস পাবেন বা সফলতা পাবেন। সো এই বিষয়ে আমি আমার ফেসবুক লাইভে বেসিক আলোচনা করছি যে বিসিএসটা কি বা বিসিএস এর প্রসেসটা কি বা কিভাবে আগাইতে হয়, তার একটা সংক্ষিপ্ত ধারণা দিছি। আমরা এইখানে এই আজকে অনুষ্ঠিত ক্লাসে শুধু আলোচনা করবো আমাদের কোর্স প্ল্যান নিয়ে। আমরা এই কোর্স প্ল্যানটা কিভাবে রান করব, কি কি পড়বো কি কি পড়বো না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা হয়তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছি আমরা সবাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লেকচার ওয়ান। আমি তখনও বললাম যে আমরা যে বিসিএস বা সরকারি জবের চাকরি প্রস্তুতির যে প্ল্যানটাকে 15টা লেকচারে ভাগ করছি। এখন বলতে পারেন যে ভাই এগুলো কোনো সিলেবাস আছে? হ্যাঁ, শুধুমাত্র বিসিএস এর জবের সিলেবাস থাকে, আর অন্যান্য জবে কোনো সিলেবাস থাকে না। তো না থাকলেও আমার বিভিন্ন সরকারি চাকরির প্রশ্ন বা অ্যানালিসিস করে দেখা গেছে কোন কোন টপিক বা কোন সাবজেক্টের প্রশ্ন কোশ্চেন আসে, সেগুলোকে অ্যানালিসিস করে এই কোর্স প্ল্যানটা তৈরি করা হয়েছে। যেন একটা ধারণা দেই, লেকচার ওয়ানটাকে সাজানো হয়েছে প্রথম বাংলা। বাংলা কি কি সাজানো হয়েছে? প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের একটা অংশ এটা, ঠিক আছে। আর আছে বাগধারা ও এক কথায় প্রকাশ, এই একটা টপিক। আবার ইংরেজি যখন আছে, ইংরেজি আছে কি টেন্স, সাথে আছে কি লিটারেচার। লিটারেচার কি বিসিএস কিন্তু লিটারেচার থেকে মার্কস আসে, 15 নম্বরে কিন্তু লিটারেচার থেকে মার্কস আসে। ঠিক আছে, আর 20 নম্বর আসে হচ্ছে গ্রামার গ্রামার পার্ট থেকে আর কি। সো লিটারেচার পার্টটা খুবই ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। ঠিক আছে, এখানে আছে কি টাইম পিরিয়ড ক্লাসিফিকেশন, যে যেমন বাংলাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। কিন্তু লিটারেচারে এই টাইম পিরিয়ডটাকে ভাগ করা হয় 9টা বা 11টা পিরিয়ডে ভাগ করা হয়। আমরা সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো ম্যাথমেটিক্যাল টার্মে আছে কি, গণিতে আছে যে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা আছে আমাদের। তারপর আছে কি বাংলাদেশ বিষয়গুলো আছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লব, যেটা 2024 সালে ঘটছে। এটা হচ্ছে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট এবং টার্সিং একটা পয়েন্ট, এবং এখান থেকে নেক্সট যে কোনো জবের পরীক্ষায় বা বিসিএস অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবেই। সো এই বিষয়টা আমরা খুব ভালোভাবে পড়বো। এরপর আছে আন্তর্জাতিক বিষয় বলি, প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব, লিগ অব নেশন এবং এশিয়া মহাদেশের রাজধানীর মধ্যে বিশেষ বিশেষ শহর। ঠিক আছে। আর আছে কি দৈনন্দিন বিজ্ঞান, বা যাকে আমরা বলি ডেইলি সায়েন্স, যেটা আমরা কই থেকে পড়বো? 10 থেকে 46তম বিসিএস এর প্রশ্ন যেগুলো আসছিল সেগুলো আমরা প্রথমে পড়ে নেব। এই হচ্ছে আমাদের লেকচার ওয়ান। এই লেকচারটা আমরা শেষ করব 1 সপ্তাহে। সো 1 সপ্তাহে আমাদের কতটুকু এফোর্ট দিলে এই টপিকটা আমাদের শেষ করা সম্ভব হবে। এখন আসলে ক্লাস প্রসঙ্গে, এই 1 সপ্তাহে আমরা ক্লাস রাখছি 2টা ক্লাস। এই 2টা ক্লাসে আমাদের এই টপিকগুলো শেষ করব। সো দেখা যাচ্ছে একটা ক্লাসে আমরা পড়লাম, দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি, দৈনন্দিন বিজ্ঞান, এই টপিকগুলো আমরা ক্লাসে শেষ করলাম। যতক্ষণ সময় লাগে আমাদের, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু লাগে, আমরা ম্যারাথন ক্লাস করব। সেজন্য আমরা সে ধৈর্য নিয়ে আমরা আমরা ক্লাসে অ্যাটেন্ড করব। আর পরে ক্লাসে রাখলাম মনে করেন যে গণিত, বাংলাদেশ বিষয়ে বলি বা আন্তর্জাতিক বিষয়ে বলি, এই টার্ম। ঠিক আছে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব। যেগুলো আলোচনা বিস্তৃত হয় সেগুলো আমরা বোর্ডে আলোচনা করব। যেগুলো বেশি আলোচনা করার দরকার নাই, মোটামুটি আপনাদের বুঝাই দিলে হবে, সেগুলো আমরা এইভাবে আমরা পিসিতে বা পিডিএফ থেকে আমরা আলোচনা করব। এইভাবে হচ্ছে আমরা সপ্তাহে 2টি ক্লাস কমপ্লিট করব, এবং ক্লাসগুলো কখন হবে না হবে সেগুলো আপনার সাথে আলোচনা করে আমরা টাইম ঠিক করব। আচ্ছা, এই দুটাতে ক্লাস হইলো, এই ক্লাসে তো পরীক্ষা দিতে হবে যে আমরা কতটুকু পারি না পারি। ঠিক আছে, এই যে লেকচার ওয়ান, এটা লেকচার ওয়ান, একটা ডেতে পরীক্ষা হবে, ফ্রাইডে হোক বা স্যাটারডে হোক, যে টাইম থাকবে সেই টাইমে এটা পরীক্ষা হবে। পরীক্ষাটা কিভাবে হবে? আপনারা যেমন ভর্তি হওয়ার সময় গুগল ফর্ম ফিল আপ করছিলেন, ঠিক আছে, গুগল ফর্ম ফিল আপ করছিলেন, এবং এই গুগল ফর্ম থেকে কিন্তু আপনারা
ফিল আপ করে কিন্তু প্রথমে ভর্তি হয়েছেন। তেমনই ভাই পরীক্ষার জন্য আমি একটা গোল লিঙ্ক দেবো আপনাদেরকে, যেদিন পরীক্ষা ঠিক যে সময় টাইম, সেই সেই সময় দেখবেন যে গোল ফর্মটা আপনাদের ইনবক্সে বা হচ্ছে আমাদের পেজে বা যে কোনো ভাবে আপনাদের হ্যান্ড কাছে পৌঁছাবে। পৌঁছানোর পরে আপনাদের গোল ফর্ম ওপেন করলেন, সাথে সাথে আপনার টাইমার শুরু হয়ে যাবে। যে টাইমার, ওই টাইমের ভিতরে আপনাকে এমসিকিউ আকারে পরীক্ষাগুলো কমপ্লিট করতে হবে। পরীক্ষাটা হবে বলে দিচ্ছি 50 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 30 মিনিট, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার 0.5 করে কাটা যাবে, যেটা বিসিএস এ আপনার এভাবে কাটা যায়, ঠিক আছে? এইভাবে কাটা যাবে। সো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। আপনার 30 মিনিট যে পার হয়ে যাবে, সাবমিট যদি না করেন, তাহলে আপনার সেই পরীক্ষাটি অকার্যকর হিসেবে গ্রহণ হবে আর কি, ওটাকে অ্যাকসেপ্টেবল হবে না। সো আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি পরীক্ষা সবাই দেওয়ার পর হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা নির্দিষ্ট সময় পরে আমি রেজাল্ট পাবলিশ করব, যে কে কত নাম্বার পেয়েছেন বা মার্কস পেয়েছেন সেটা পাবলিশ করব। তারপর করা হবে কি, এই যে লেকচার 1 পরীক্ষা হলো, এটা সলভ দরকার। সবাই সব কোশ্চেন পারবেন না, বুঝবেন না, জানবেন না কই থেকে আসছে কি আসছে। সো এটার জন্য একটা সলভ ক্লাস দেওয়া হবে। সলভ ক্লাসটা কখন দেওয়া হবে, সেটা আমাদের একটা আলাদা গ্রুপ থাকবে, প্রাইভেট গ্রুপ থাকবে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা মেসেঞ্জার গ্রুপ হোক বা যে কোনো গ্রুপ হোক, সেই গ্রুপে সেটাকে পাবলিশ মানে বলা হবে যে এই সময় আমাদের সলভ ক্লাসটা হবে, আপনারা অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস, আমাদের প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেক সলভ ক্লাস সবকিছু রেকর্ড থাকবে। প্রথম হয়তো একটা ক্লাসের রেকর্ড আমরা পাবলিক করে ইউটিউবে দিতে পারি, হয়তো স্টুডেন্টের জানার জন্য, বোঝার জন্য। এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো কোনো রেকর্ড আমরা পাবলিক করব না, সেগুলো প্রাইভেট ভাবে থাকবে। আপনার প্রাইভেটলি যে কোনো স্টুডেন্ট আমরা অ্যাডমিট থাকবেন আপনারা, তারাই শুধুমাত্র দেখতে পারবেন, যাতে প্রথমে একবার না বুঝতে পারলে পরবর্তী রেকর্ড দেখে সেগুলো বোঝা যায়। এছাড়াও যদি কোনো টপিক আপনার বুঝতে না পারেন, পার্সোনালি আমাকে ইনবক্স করতে করবেন, হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক, আমি আপনাদের সেভাবে অ্যাক্সেস দিয়ে দেবো, ঠিক আছে? সেভাবে পার্সোনালি আপনাদেরকে সেই জিনিসটা বুঝাই দেবো বা জানিয়ে দেবো যে এটা এভাবে হবে, এটা এভাবে না, এভাবে। এভাবে আমরা আমাদেরটা আগাবো। তারপর এভাবে আমাদের লেকচার 1, তারপর লেকচার 2, তারপর হচ্ছে লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, 7, এইভাবে করে আমাদের যাত্রা আগাইতে থাকবে। তারপর দেখা যাবে কি, আমরা যখন 2-3টা লেকচার শেষ করব, শুধু পড়ে গেলে পরীক্ষা দিতে হবে না, আমাদের একটু রিভিউ করে দেখতে হবে যে আমরা পিছনে পড়াগুলো মনে আছে কিনা। আমরা কি করবো, রিভিউ নেব। রিভিউ কিরকম, যাচ্ছে 1, 2, 3 লেকচার আমরা টপিক পড়লাম, বাংলা প্রাচীন যুগ মধ্যযুগ, যাতে প্রাচীন যুগ, মধ্যযুগ 50 নম্বর 100 নম্বর একটা পরীক্ষা হবে। বা ইংরেজি আমরা টেন্স পড়লাম, সাবজেক্ট এগ্রিমেন্ট পড়লাম, তার উপরে রিভিউ টেস্ট হবে। বা ম্যাথমেটিক্স আমরা বাস্তব সংখ্যা পড়লাম, বা শতকরা সুদ কষা করলাম, বা লাভ ক্ষতি করলাম, তারপর রিভিউ টেস্ট হয়। মানে কয়েকটা টপিক শেষে মাঝে মাঝে আমাদের রিভিউ টেস্ট থাকবে, ঠিক আছে? সেগুলো ভাবে আমরা আগাবো। এইভাবে আমরা আমাদের 15টি লেকচার কমপ্লিট করব। এবং এইটা লেকচার কমপ্লিট করতে আমাদের দেখা যায় 3 থেকে 4 মাসের সময় লেগে যাবে। আর যে রুটিন গুলো দেওয়া হবে সেটা আপনার সাথে আলোচনা করে দেওয়া হবে। রুটিন অনুযায়ী আমাদের এক্সাম পরীক্ষা হবে ইনশাল্লাহ। যদি কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ব্যক্তির সমস্যা না থাকে, জাস্ট টাইমে পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষার রুটিন কর্তৃপক্ষ বা আমি চাইলে সেটা পরিবর্তন করতে পারি, কিন্তু আপনার সাথে অবশ্যই আলোচনা সাপেক্ষে, একা একা কোনো সিদ্ধান্ত হবে না। আচ্ছা, এইভাবে এবার আসতে পারে যে বই, যে ভাইয়া, যে আমরা তো এই লেকচার গুলো কমপ্লিট করবো, আমরা এগুলো কই থেকে পড়বো বা কি পড়বো? আমি প্রতিটা লেকচারে, সব সাবজেক্ট না, ইম্পর্টেন্ট সাবজেক্টে কিছু লেকচার শিট আপনাদেরকে প্রোভাইড করবো। যাতে বাংলার জন্য লেকচার শিট যেটা আছে, যে প্রাচীন যুগ, এক কথায় প্রকাশ বাংলা, তার জন্য আমি ইম্পর্টেন্ট লেকচার শিট আপনাকে দেবো। ম্যাথমেটিক্স লেকচার শিট দেবো, মানে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টার্মগুলোর জন্য দরকার, সেগুলোকে আমি লেকচার শিট আপনাকে দেবো। লেকচার শিট আমরা কিভাবে পাবো, লেকচার শিট গুলো হবে পিডিএফ আকারের, ঠিক আছে? পিডিএফ আকারে থাকবে, এবং এই লেকচার শিটগুলোকে আপনাদের মেইলে অথবা আপনাদের হোয়াটসঅ্যাপে এগুলোকে সেন্ড করা হবে। আপনারা চাইলে সেগুলো প্রিন্ট করে নিয়েও পড়তে পারেন, অথবা চাইলে মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ থেকে যদি পড়ে নিতে পারেন, তাহলে সেটা পড়ে নিতে পারেন। কিন্তু লেকচার শিটটাই যে অল ইন অল তা কিন্তু না, ওখানে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টার্মগুলো ওখানে থাকবে, এগুলো আপনার ওখানে প্র্যাকটিসের জন্য সুবিধা হবে, ঠিক আছে? তাছাড়া আমাদের যেহেতু আমরা বিসিএস বা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস জবের জন্য বা সেকেন্ড ক্লাস জবের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তো আমাদের জন্য অবশ্যই বইপত্র লাগবে। কি কি বই লাগবে সেটা আমাদের যে কোর্স প্ল্যান বা লেকচার প্ল্যান আছে, লেকচার প্ল্যানের শেষে আছে কিন্তু এটা। যারা স্টুডেন্ট আপনারা অ্যাডমিট হয়েছেন বা হবেন, তারা অবশ্যই এটা পাবেন, এই প্ল্যানটা পাবেন। এটা মানে বইয়ের তালিকা নিয়ে এটা আলোচনা করি। বাংলার জন্য আমার যে বইগুলো লাগবে সেটা হচ্ছে কি, লাল নীল দীপাবলি বইটা অবশ্যই লাগবে, সেটা বাজারে গেলে পাওয়া যায়, ঠিক আছে? হুমায়ুন আজাদের একটা বই লাল নীল দীপাবলি। তাছাড়া আছে নবম ও দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বোর্ড বই। আর একটা গাইড লাগবে, অগ্রদূত গাইড। আবার ইংলিশের জন্য কি কি লাগবে, ক্লিপসের টফেল মাস্টার গাইড, অথবা মিরাকেল ইংলিশ লিটারেচার বুক, অথবা অন্য একটা লিটারেচার বুক হইলেও আমাদের চলবে। তারপর গণিতের জন্য কি কি লাগবে, অষ্টম ও নবম দশম শ্রেণীর আমাদের বোর্ড বই লাগবে।
তাছাড়া খাইরুল বেসিক ম্যাথ বইটা ভালো আছে, এটা প্র্যাকটিস করা যেতে পারে। আর সায়েন্স এর মানসিক দক্ষতার বইটা, এটা মোটামুটি আমার ভালো লাগছে, এটা আমরা প্র্যাকটিস করতে পারি। তারপর আছে বাংলাদেশ বিষয় বইতে কি কি লাগবে, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে স্কুলের, বাংলা বিশ্ব পরিচয় এবং ইতিহাস ও বিশ্ব সভ্যতা বোর্ড বইটা লাগবে, যেটা হচ্ছে আমাদের রেফারেন্স বুক হিসেবে লাগবে। এছাড়া আমরা ওরাকল গাইডটা প্র্যাকটিস করতে পারি, ওরাকল গাইডটা ভালো করছে বাংলাদেশ বিষয় বইয়ের জন্য। আর বাংলাদেশের একটা ম্যাপ লাগবে, যে ম্যাপটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জেলা কোথায়, কোথায় আমাদের সীমান্ত আছে, কোথাকার আবহাওয়া কেমন, কোন নদী কোথায় অবস্থিত, কোন বিল কোথায় অবস্থিত, কোন পাহাড় কোথায় অবস্থিত, এই সম্পর্কে যেন আমরা আইডিয়া করতে পারি। ম্যাপ সম্পর্কে আমাদের আইডিয়াটা রাখা অতীব জরুরি। এরপর আসে যে আন্তর্জাতিক বিষয় বলি। আসলে আন্তর্জাতিক বিষয় বলে যে কোনো ওইভাবে কোনো বেসিক কোনো বই নাই, ঠিক আছে, যেগুলো আছে সেগুলোর জন্য রিটেনের জন্য উপযুক্ত। এখন আমাদের অত বই পড়ার সময় আমাদের নাই, যে বিশ্ব রাজনীতি 100 বছর, এই ধরনের অনেক কিছু বই আছে, সেগুলো আমরা পড়ার দরকার নেই। আমরা কি করবো, বেসিক ভিউ আছে, নাইম ভাই একটা বই আছে বেসিক ভিউ গাইড, এই বইটা আমরা কিনবো। তার সাথে আমরা কি একটা ওয়ার্ল্ড ম্যাপ কিনবো, যার মাধ্যমে বুঝতে পারি যে এশিয়া কোথায়, ইউরোপ কোথায়, আফ্রিকা কোথায়, আমেরিকা কোথায়, কোন হ্রদ, কোন সাগর, কোন পাহাড় কোথায় অবস্থিত না, সবগুলো আমরা সেই ম্যাপ থেকে আইডেন্টিফাই করতে পারি এবং আমাদের ব্রেনে যেন জিনিসটা থাকে। আচ্ছা, এরপর আসে হচ্ছে আমাদের কম্পিউটার। কম্পিউটার আমাদের 15 নম্বর আসে কম্পিউটার, এবং হচ্ছে আইসিটি থেকে যেটা বলা হয় আর কি, ঠিক আছে। এটা আমরা পড়তে পারি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বোর্ড বই আছে, ঠিক আছে, এই বোর্ড বইটা আমরা ওখান থেকে রেফারেন্স বুক হিসেবে প্র্যাকটিস করব। এবং ইজি কম্পিউটার আছে, জর্জ শাহনেওয়াজ জর্জের একটা বই আছে ইজি কম্পিউটার, সেটা আমরা প্র্যাকটিস করার জন্য এই বইটা আমরা গাইড করব। এবার আসে আমাদের ডেইলি সায়েন্স বা বিজ্ঞান যেখান থেকে আসে, সেটার জন্য আমরা যেটা পড়বো, অষ্টম এবং নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই, যারা কমার্স বা আর্টসে পড়ে তাদের জন্য এই বইটা থাকে, এই বইটা আমরা রেফারেন্স বুক হিসেবে প্র্যাকটিস করব। এবং গাইড বই হিসেবে আমরা প্র্যাকটিস করবো, প্রফেসর্স গাইডটা আমরা আপাতত প্র্যাকটিস করতে হবে, অথবা অন্য যে কোনো গাইডও আমাদের হবে। এখন এমন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করি নাই বা যে সাবজেক্টটা আমরা বাদ রাখি, সেটা হচ্ছে নৈতিকত সুশাসন। এটা সবসময় আমি স্টুডেন্টকে ডিসকাস করি যে এখান থেকে আবার না জানলে অ্যান্সার করবেন না, কারণ এটার অ্যান্সার নেগেটিভ মার্ক হওয়ার চান্স থাকে, সো এটাকে আমরা স্কিপ করে যাবো আপাতত। যখন আমরা কোর্স শেষ করবো বা বিশ্ববিদ্যালয় উপযোগী হবো, তখন আমরা মডেল টেস্ট দেবো, তখন আমরা এই সম্পর্কে একটু আলোচনা করে বর্ধিত করব। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান এর তালিকা। এবং যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা এই সম্পর্কে আইডিয়া দিলাম। সো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি মাইক্রোফোন গুলো ওপেন করে দিচ্ছি। এবং দেখা যাচ্ছে সবার মাইক্রোফোনে ওপেন করা আছে, মিউট করা আছে, আপনারা যে কেউ প্রশ্নগুলো করতে পারেন, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে আপনাদের কি? জি আপনাকে শুনতে ভাইয়া, পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাইয়া, যদি সাম্প্রতিক বিষয়গুলির উপরে আমরা কিভাবে আসলে প্রিপারেশনটা আচ্ছা, নিতে পারি, কারণ হ্যাঁ, হ্যাঁ, দেখা এটা যায় গুরুত্বপূর্ণ বিশেষ কথা। রিসেন্ট কোশ্চেনে। আমরা বর্তমানে রিসেন্ট বিষয়গুলোকে স্কিপ রেখে আমরা অ্যাজ ইউজুয়াল কোশ্চেন গুলো করবো, দেখা যাচ্ছে সাম্প্রতিক প্রশ্ন শুধুমাত্র আসে বাংলাদেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলীতে, সর্বোচ্চ 10 নম্বর এখান থেকে আসে। সো এই বিষয়গুলোকে আমরা স্কিপ রেখে যখন আমাদের সার্কুলার হবে বা আমরা বিসি অ্যাপ্লাই করব, সেই নির্দিষ্ট টাইমে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো দরকার, সেগুলো আমি প্রোভাইড করব। আর যদি আপনি মনে করেন যে না, আমি নিজে থেকে কিছু প্রিপারেশন নিতে চাই বা নেব, সেক্ষেত্রে আপনি রেগুলার পত্রিকা পড়তে পারেন। যদি তাও সম্ভব না হয়, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নিউজ নামে একটা বই পাওয়া যায়, বাজারে 20 টাকা দাম নেয়, সেটা আপনি প্রতি মাসে পড়তে পারেন, তখন সেখানে আপনি রিসেন্ট বিষয় বলে এখান থেকে পাবেন। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। এমন অনেক বিসিএস গেছে যেখানে 5-6টার বেশি কোশ্চেন আসেই নাই, 3-4টা কোশ্চেন আসছে। সো আমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা হয় 200 নম্বরের। সো এর ভিতরে এখন পর্যন্ত 120 নম্বরকে আমরা সেফ জোন ধরি, যে 120 যদি পাই, আমি প্রিলিমিনারিতে অ্যাটলিস্ট পাস করব। সো ওই কিছু নাম্বারের জন্য আমাদের আগে থেকে হাইপার হওয়ার দরকার নেই, আমরা সময় মতো জিনিসগুলো শিখে নেব। আমাদের যে বিষয়গুলো ফোকাস করতে হবে, ম্যাথমেটিক্স, ইংলিশ, বাংলা, ঠিক আছে, এই বিষয়গুলোকে বা বাংলা বিষয়গুলো যেগুলোতে কোশ্চেন যেখানে বারবার আসে বা স্কিল তৈরি করতে, সেই বিষয়গুলোতে আমাদের কি করতে হবে, ফোকাস করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা আর কোনো কোশ্চেন? আর কারো কোনো প্রশ্ন আছে? দেখতে পাচ্ছেন নাবিলা আক্তার আপু আছেন, তার কোনো প্রশ্ন আছে, বা সানজিদা আপু দেখা যাচ্ছে তার কোনো কি কোশ্চেন আছে? আপনাদের কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। জি। যেমন লেখকের জীবনী অনেক, দেখা যায় অনেক গ্রন্থ, অনেক উপন্যাস, এক একজনের এক একটা, এত কিছু তো আসলে মনে রেখে পরীক্ষা দেওয়াটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে কিভাবে মানে পড়া আচ্ছা, যায় বাংলা, আসলে কি, মানে আমরা বাংলা সাহিত্যে সাহিত্যটা? কম করে হলো 140টা রাইটার আছে, ঠিক আছে, সবগুলো আমরা সম্ভব না। আমরা এখান থেকে ক্লাসিফাই করছি, দেখা যাচ্ছে কি
পিএসসি নির্ধারিত 11টা কপি আছে আমার রিটেন পরীক্ষা জন্য, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। মোটামুটি দেখা যাচ্ছে 25 থেকে 30টা রাইটার যদি আমরা একটু মোটামুটি লেভেলে পড়ি, সেখান থেকে আমাদের 80% কোশ্চেন কাভার হয়ে যায়। আর বাকি 20% কোশ্চেনে অ্যান্সার করতে গেলে আমাদের 100টা বেশি রাইটার পড়তে হয়। তা আমাদের 20টা বা 25টা রাইটার পড়তে 80% নাম্বার পাওয়াটা কি বেটার, নাকি ওটার জন্য আরো 100%-এর জন্য আমরা আরো 100টা রাইটার পড়বো? ঠিক আছে, এজন্য আমরা ইম্পর্টেন্ট কোনগুলো, যেগুলো বিগত কোশ্চেন আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে আগাবো। সেটা জন্য গাইডলাইন দেওয়ার আচ্ছা। দায়িত্ব আমার, যে কোনটা কোনটা আমরা পড়ে আগাবো। ঠিক আছে। আর বিসিএস এ দেখা যায় প্রতিবারই কিছু কিছু কনফিউজ কোশ্চেন থাকে, 5-10টা, যেগুলো অ্যান্সার মনে হয় যে এটাও অ্যান্সার ওইটাও অ্যান্সার, কিন্তু পিএসসি স্যার কেউ জানে না যে রাইট অ্যান্সার কোনটা, কারণ পিএসসি কোনো সময় উত্তরপত্র প্রকাশ করে না। সো আপনি দেখলেন যে আপনার মতে হয়েছে 126টা, কিন্তু আপনার আসে নাই, কারণ কি কনফিউজ কোশ্চেন গুলোকে আপনি অ্যান্সার হিসেবে ধরে রাখছিলেন। ঠিক আছে, সো এই ধরনের কোশ্চেনগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এগুলো অনেক স্ট্র্যাটেজি বা টেকনিক আছে যে কোনগুলো পড়বো আর কোনগুলো বাদ দেবো। ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকে বুঝতে পারে না যে আমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট কোন ইম্পর্টেন্ট না। আমরা কি করি, 1 নম্বরের জন্য 10 পৃষ্ঠা পড়ি, অথচ 5 নম্বরের জন্য 2 পৃষ্ঠা ভালো করে পড়ি না। ঠিক আছে, কারণ কি আমরা এগুলো নিয়ে অনেকে হয়তো যারা নতুন স্টুডেন্ট আছে, আমরা বেশি অ্যানালাইসিস করি নাই কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেগুলো। আমি বিসিএস এর পিছনে অনেক দিন ধরে হাঁটতেছি, 40তম বিসিএস থেকে শুরু হয়েছে আমার যাত্রা, এখন 45 বিসিএস পর্যন্ত আমার যাত্রা এখন চলমানো আছে আর কি। ঠিক আছে, আমি 45 বিসিএস এর ভাইবা দিছি, দেখি আল্লাহ রিজিকে রাখছে কিনা আর কি। মানে টার্গেট আছে, যতদিন পর্যন্ত বয়স আছে বিসিএস দেবো, যদি ফরেন অ্যাফেয়ার্স বা অ্যাডমিশন অ্যাফেয়ার্স যদি আমার অ্যাচিভমেন্ট হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় যেখানে আছি আমি সেটা থেকেই রান করব। আশা করি একটা বুঝতে পারছেন। কোশ্চেন ছিল, জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল প্রিলি মানে পাস করতে হলে 100, মানে কাটমার্ক দেখা যায় 120 কে 130 এর মধ্যেই আর কি, মানে পেলে আর কি প্রিলি পাস হয়ে যায়। তো জি। সেক্ষেত্রে কি আমরা যেসব বইগুলা পড়ি এখান থেকে কি প্রিলির কোশ্চেন গুলা কমন পড়ে ইউজুয়ালি সব সময়? না, যেসব নোট আমি, বই পড়ি হ্যাঁ, ওখান থেকে কি মানে পাওয়া যায় 120টা হ্যাঁ, কনফার্ম? আপনার আপনার প্রশ্নটা অনেক সুন্দর। আমি যে কোর্স প্ল্যানটা রেডি করছি বা যে টপিক গুলো দিছি, ঠিক আছে, এই টপিক গুলো যে ভালোভাবে মোটামুটি লেভেলে ভালোভাবে পড়া যায়, খুব ভালো না মোটামুটি লেভেলে, এখান থেকে 150 নম্বর আসার মতো আছে, 150 নম্বর। কিন্তু কেন আমরা 150 নম্বর থাকার পরে কেন পাই না? 1 নম্বর হচ্ছে আমরা পরীক্ষা হলে কনফিউজড হয়ে যাই, মানে ইজি কোশ্চেনে ভুল করে আসি। আবার কি করি, আচ্ছা। অনেক কনফিউজ কোশ্চেনে আনসার করে এসে আমরা সেগুলোকে নেগেটিভ মার্কিং চলে যাই। ঠিক আছে, আচ্ছা। আমাদের নেগেটিভ মার্কেটটা বড় একটা ফ্যাক্ট হিসেবে দেয়। আপনি 150টা দাগাইছেন, তার মধ্যে ভুল উত্তর দিয়েছেন 20টা, তাহলে আপনার হইলো কটা, 130টা। ওই যে ভুল উত্তর দিন আরো 10 নম্বর আপনার কমে গেল, নাম্বার হয়ে দাঁড়ালো 120-এ। ঠিক আছে, সো আমাদের কমন পড়ে আসে ঠিকই, কিন্তু আমরা নেগেটিভ মার্কিং বা কনফিউজড অ্যান্সারিং করা যাবে না, আমার নাম্বারটা পিছিয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, আমি যে বুঝতে কোর্স প্ল্যান দিছি, কোর্স প্ল্যানে 150 নাম্বার, মানে এই টপিকে 150 নাম্বার আসার উপযোগী করে আমি এটাকে বিল্ড আপ করছি। আচ্ছা। আমার এই বিসিএস এর এক্সপিরিয়েন্স, আমি আমার লাইফে অনেক ফ্রি সেমিনার করছি। নিজে বিসিএস এর কত কয়টা দিলাম, 40, 41, 43, 45, 46 থেকে স্টপ রাখছি, আর আগাচ্ছি না। সামনে হয়তো খুব ভালো প্রিপারেশন বা সময় পেলে হয়তো 50 বা 51 বিসিএস একটা দিতে পারি, আর না হলে আর বিসিএস দেবো না, অনেক দিছি আর কি। আমি আমার লাইফে অনেকগুলো ফ্রি সেমিনার করছি, বিভিন্ন কোচিং, দেন ওরাকল আছে, কনফিডেন্স আছে, অদিতি নতুন শুরু করছে, এগুলো ফ্রি সেমিনার করছিলাম। ফ্রি সেমিনারগুলোতে কি করা হয়, তারা তাদের বেস্ট ক্যাডার বা বেস্ট টিচার দিয়ে ক্লাসগুলো নেয়, এবং তারা দেখায় যে কোচিংটা সবচেয়ে সেরা, বা এখানে অ্যাডমিট হলে আপনি ভালো কিছু করতে পারবেন। ওইটা দেখে আমরা মোটিভেট হয়ে কোচিং এ ভর্তি হই। সো আমি ম্যাক্সিমাম অনেক ফ্রি ক্লাস বা ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন ক্লাসগুলো করছি, সেখান থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেই কিন্তু এই কোর্স প্ল্যান বা এই প্ল্যান রেডি করছি। আমি আমার লাইফে কোনো সময় মানে টাকা দিয়ে ভর্তি কোনো কোচিং করি নাই, মানে নিজের যতটুকু প্রচেষ্টা বা আল্লাহ রিজিকে রাখছে, এটাই আমার হচ্ছে অ্যাচিভমেন্ট। আশা করি বুঝতে মানে পারছেন আপনি আপু। তো, জি, 45 বিসিএস প্রিলি, 45 মানে ভাইবা দিচ্ছেন আপনি? জি, আমি ভাইবা দিছি কিছুদিন আগে, জি। গত 22 তারিখে, 22শে আচ্ছা। আগস্ট 45 বিসিএস এর প্রিলি নিয়ে যদি একটু কিছু বলতেন, মানে আচ্ছা, ওইটার অভিজ্ঞতা। আচ্ছা, 45 বিসিএস এর প্রিলিমিনারি বা বলেন, বা যে কোনো বিসিএস প্রিলিমিনারি বলেন, ঠিক আছে, দেখা যায় যে কোনো সময় প্রশ্ন একটু ইজি হয়, কোনো সময় একটু হার্ড হয়। ঠিক আছে, মানে মডারেট কোশ্চেন, ইজি হার্ড বলে কোনো কথা না। দেখা যাচ্ছে কোনটা বাংলা ইজি হয়, ইংলিশটা একটু হার্ড হয়, কোনো সময় ইংলিশটা একটু হার্ড হয়, বাংলাটা একটু ইজি হয়। এইভাবে হচ্ছে প্রতিটা বিসিএস এরই এইরকম ক্রিয়া থাকে। ঠিক আছে, আসলে প্রতিটা বিসিএস প্রিলিমিনারি আমার কাছে একই রকমই মনে হয়, যে হয়তো একটা সাইড হার্ড একটা সাইড ইজি, এইভাবে আগে কোনটা ম্যাথ ইজি হচ্ছে, দেখা যাচ্ছে বাংলাদেশ অ্যাপিয়ার্স হার্ড, আবার বাংলাদেশ অ্যাপিয়ার্স হার্ড, ইংলিশ ইজি, এরকম আর কি। মানে ওভারঅল একটা মডারেট কোশ্চেন হিসেবে থাকে। এখন পর্যন্ত যতগুলো বিসিএস এর কোশ্চেন হয়েছে, মানে
34তম বিসিএস পর্যন্ত 100 নম্বর প্রিলিমিনারি হয়তো, 35 থেকে শুরু হয়েছে বিসিএস আধুনিক যুগ আর কি, ঠিক আছে। সেখানে 200 নম্বর প্রিলিমিনারি আসে। এই 34তম বিসিএস থেকে এখন পর্যন্ত 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে। সেখানে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনই মডারেট কোশ্চেন হয়েছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, এবং প্রতিটা কোশ্চেনের আমার কাছে মনে হয়েছে যে না, এগুলো আসলে যথোপযুক্ত কোশ্চেন। ঠিক আছে। বিসিএস এর প্রিলিমিনারি দেখা যায় যে 80টা কোশ্চেন খুব ইজি হয়। আপনি যদি কোনো প্রিপারেশন না নেন, এক মাসের প্রিপারেশন নেন, তারপরে 80টা কোশ্চেন পারেন, তোর মনে হবে কি না পড়ে আমি 80টা পড়তেছি, একটু প্রিপারেশন মনে হয় 100টা পারবো। এই 80 থেকে 90 যাওয়ার জন্য আপনাকে আরো ভালো প্রিপারেশন নিতে হবে। এই 90-তে 100 আরো ভালো, 100-তে 110 মানে আরো ভালো, আর 120 ইনশিওর করতে গেলে আপনাকে এটা বেটার প্রিপারেশন নিতে হবে, যাতে করে আপনি 120 ইনশিওর করতে পারেন। ঠিক আছে। কারণ 80 জি। পর্যন্ত মনে হয় ইজি, একটু বললে মোটামুটি অন এভারেজ 80 নাম্বার তোলা যায়, কিন্তু এখান থেকে নাম্বারটা পাওয়াটাই একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রিলিমিনারির জন্য আপনাকে যা করতে হবে, ঠিক আছে, প্রিলিমিনারির জন্য আমরা প্রিলিমিনারি বেস পড়াশোনাটাকে দুই ভাবে পড়বো। একটা হচ্ছে কি মেমোরি বেস, কিছু কিছু আমরা মেমোরিতে রাখবো। আর একটা হচ্ছে কি আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বেস, মানে বুঝবো এবং সেটাকে আস্তে আস্তে মেমোরিতে রাখবো। এগুলো আমি আমাদের ক্লাসে বা ইয়াতে আস্তে আস্তে কৌশলভাবে শিখাই দেবো। ওই যে একটা কথা বলে হ্যাঁ। না, যে বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্ন ভাবে করে। এই যে কৌশল বা টেকনিক, এটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। এই কৌশল টেকনিক যখন আমরা অ্যাচিভ করতে পারবো, তখনই আমরা ভালো কিছু করবো। একই বই পড়ে কেউ পরীক্ষায় ফার্স্ট হয়, কেউ পরীক্ষায় ফেল করতেছে, একই সাবজেক্ট পড়ে একই টপিক পড়ে। ঠিক আছে। আর একটা বিষয় কি, জি। আমরা বলি যে ওনলি আওয়ার রেজাল্টস আর রেওয়ার্ডেড, নট আওয়ার এফোর্টস। দিন শেষে শুধু আমাদের রেজাল্টটাই রেওয়ার্ডেড, এফোর্ট গুলো নয়। আপনি কত ঘন্টা পড়ছেন বা কি করছেন কেউ দেখতে যাবে না, দিন শেষে দেখবে আমরা রেজাল্ট কি, আপনি ক্যাডার হয়েছেন কি হননি, জব পাইছেন কি পাননি। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কে কতটুকু মেটিয়াস, কে কত মেটিয়াস না, এগুলো কোনো কিছু আসে না। আমি যে কোনো জব না পাইতাম, আমি কিন্তু আমার ভ্যালুলেস, আপনারা কেউ আমাকে ভ্যালু দিতেন না বা ইয়ে করতেন। ঠিক আছে। আমার ভ্যালুটা ডিপেন্ড করছে কি আমার সাকসেসের জন্যই। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কথা। আর কথা হচ্ছে কি পড়াশোনার ব্যাপারে অনেকে বলেন যে আমরা কয় ঘন্টা করে পড়বো ভাইয়া, কয় ঘন্টা করে পড়লে আমাদের জব পাওয়া নিচ্ছে। আসলে ঘন্টাটা এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের টপিকটা শেষ করা, টার্গেট বেস। ধরলাম প্রাচীন যুগ, প্রাচীন যুগ আমার পড়তে লাগবে 5 মিনিট, আপনাদের পড়তে লাগবে 1 ঘন্টা বা কারো লাগবে 2 ঘন্টা। এখন যার যতটুকু সময় লাগে, যার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি টার্গেট হয়েছে আমাদের পড়তে হবে। এখানে ঘন্টাটা ফ্যাক্ট না, যে 5 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার টার্গেট নিয়ে পড়া, যে আমরা এই সপ্তাহে এই টপিকটা শেষ করবো। কারো দেখা যাচ্ছে 10 ঘন্টা করে পড়লে টপিক শেষ হবে, কারো 2 ঘন্টা করে পড়লে এই টপিক শেষ হবে, কারো 15 ঘন্টা করে পড়লে এই টপিক শেষ হবে। সো যার যতটুকু ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী পড়তে হবে, কাস্টমাইজ করে নিতে হবে। আর চাইলে কিন্তু আমাদের ক্যাপাবিলিটি একদিনে পারে না, আমাদের মেমোরিটা একদিনে পারবে না, এটা আস্তে 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 পারে। এমন না যে আমার মেমোরি 64 জিবি, কালকে 128 জিবি হয়ে যায়, এমন না। হয়তো আছে 64 জিবি, এটাকে নার্সিং করলাম, তারপর 65 জিবি, তারপরের দিন 66 জিবি, এভাবে করে আস্তে আস্তে কি আমাদের এটা বাড়বে। ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। সো আপনারা আমার সাথে লেগে থাকেন, বা আমার সাকসেস ইন ডেস্টিনি ইজ দ্য ডেস্টিনি বা সাফল্যের গন্তব্য পেদের সাথে থাকেন, কোর্সটা কমপ্লিট করেন। আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের সফলতা হচ্ছে কিনা, বা আসলে আমি যে আপনাদের যে কোর্স ফি নিছি, যে তার কতটুকু ফি নিছি এবং কতটুকু আপনাদের এফোর্ট দিচ্ছি বা চেষ্টা করতে, সেটা আপনার দু একটা ক্লাস বা দু একটা এক্সাম দিলেই বুঝতে পারবেন যে আসলে আমার ডেডিকেশনটা কেন খেতে। আমি আসলে এখানে বিজনেস করতে আসিনি। আমি চাই যে আমার মতো আপনারা সিভিল সার্ভিসে আসুন, দেশের সেবা করুন, এবং চৌকুশ অফিসার হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যান, একটা ভালো একটা পজিশন তৈরি করুন। সময় 10 জনের একজন হোক, সমাজকে নেতৃত্ব দিতে শিখুন, দেশকে নেতৃত্ব দিতে শিখুন। এটাই হচ্ছে আমার চাওয়া বা এক্সপেকটেশন। ঠিক আছে। সো জি আপনার ভাইয়া, যদি এটাই এখন এটাই মানসিক ভাবে ভালো একটা লাগছে। নেন যে আমরা 3 মাস বা 4 মাস আমরা একটা ম্যারাথন রেস, আমি তো ম্যারাথন রেস, আর হয়তো যারা আমার সাথে অ্যাড আছেন দেখেন ম্যারাথন রেস করি, যে 10 কিলোমিটার 7.5 কিলোমিটার এভাবে রেস করি। ম্যারাথন রেস জোরে দৌড়াইলে হয় না, আপনাদের স্টার্টিং খুব জোরে দৌড়ান, পরে কিন্তু হাঁপায় যায়, আর দৌড়াতে পারবে না, আস্তে 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 যাইতে হবে। তেমন আমাদের বিসিএস বা ফার্স্ট জবটা আস্তে আস্তে যেতে হবে, এটা রেস্ট নিয়ে আস্তে 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 ম্যারাথন রেসের মতো করে আস্তে আস্তে আগাইতে হবে। একটা সময় দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইছেন। ঠিক আছে। শুরু করাটা কঠিন, মাঝখানটা জি। এলোমেলো, আর শেষটা অবশ্যই আল্লাহ চাইলে অবশ্যই সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমরা সেই মোটিভেশন, সেই ডিটারমিনেশন, সেই কনফিডেন্স রেখে আমরা ইনশাআল্লাহ আগাবো। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমি একটু কোর্স প্ল্যান সবাই বলি। এখানে হয়তো অনেকে জয়েন করার কথা ছিল, এটা নতুন ভাবে শুরু করছি, তো আমি অনেক আসলে পাবলিসিটি করতে পারি না, আমার অফিসিয়াল কাজে ব্যস্ততা বা অনেক কিছু করার জন্য করতে পারতেছি না। আপনার যদি কেউ ফ্রেন্ড সার্কেল অনেকে থাকে, তাদেরকেও আপনারা ইনভাইট করতে পারেন। ঠিক আছে। সেটা খুব সামান্য কোর্স ফি, যেটা খুব বেশিও না, তারা চাইলে কোর্সটা কমপ্লিট করতে পারে। আর জি, আমি আমরা বলছিলাম যদি আসলে একজন স্টুডেন্টও হয়, আমি একজন স্টুডেন্ট নিয়ে আমার পুরো কোর্সটা কমপ্লিট করব, এবং একটা না পুরো কোর্সটা সুন্দরভাবে কমপ্লিট করব। যে একজন স্টুডেন্ট আছে অন্যজন নাই, তা তা না। ঠিক আছে সেইভাবে।
সো আপনারা অনেকে হয়তো অ্যাডমিট হয়েছেন, ঠিক আছে, অনেকে যারা অ্যাডমিট হননি তারাও দ্রুত সময়ের মধ্যে অ্যাডমিট হয়ে যান, ঠিক আছে। আমি হয়তো অ্যাডমিটের পর আপনাদেরকে হয়তো 2-3টা ক্লাস দিতে পারি ফ্রি, এরপর আপনাকে কোর্স ফি পে করে আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আদারওয়াইজ আমি কোর্সকে আপনাদেরকে ওইভাবে ফি দেবো না, কারণ আমি এই কোর্সগুলো রেডি করাই পেয়েছি অনেক দিনে পরিশ্রম আছে। সো আমার ন্যূনতম যদি একটা পারিশ্রমিক আমি যদি না পাই, তা সে বিষয়ে একটা আগ্রহ থাকবে না, ঠিক আছে। সো যারা ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমার পেজ আছে সাফল্য গন্তব্য, পেজে বিভিন্ন পোস্টে দেখবেন লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, গুগল ফর্মে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ফিল আপ করবেন। ফিল আপ করলে যেমন অটোমেটিক্যালি হয়তো সাথে সাথে না হলে এটা অপারেট সিস্টেম করা হয় নাই তো এই জন্য হয়তো 1-2 ঘন্টার মধ্যে আপনার মধ্যে কনফার্মেশন মেসেজ চলে, মেইল চলে যাবে যে আপনি অ্যাডমিট হয়েছেন, ঠিক আছে, চলে যাবেন। তারপর হচ্ছে ক্লাস রুটিনটা আমরা গ্রুপেও থাকবে, ওই সাফল্যই গন্তব্য পেজেও থাকবে, আপনাদের কাছে পার্সোনালিও দেওয়া হবে, বা আমরা যে কোনো স্টুডেন্ট আমরা অ্যাডমিট হবো তাদেরকে গ্রুপ করব, সেখানে আমরা কোর্স প্ল্যান বা প্রসেস সবকিছু দেওয়া থাকবে। আর যে কোনো প্রশ্নের জন্য আমি সবসময় ওপেন, ঠিক আছে। হয়তো আমি আমি রাত 11টা থেকে 4:30 পর্যন্ত ঘুমাই, এই সময়টুকু আমাকে পাওয়া যায় না। আর বাকি সময়টুকু আমি থাকি, অনলাইনে থাকি, হয়তো অফিসের কাজের ফাঁকে হোক বা যে কোনো ফাঁকে হোক, আমি আপনাদের চেষ্টা করব আপনাদেরকে যে কোনো প্রয়োজনে সেটাকে সলভ করে দেবো। সাথে সাথে না পারলে হয়তো আপনি অবশ্যই রিপ্লাই পাবেন, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো আর বেশিক্ষণ লেন্দি করব না ক্লাস, আজকের ওয়েন্টার ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা আজকের মতো এখানে ইতি ঘোষণা করব। কারো কোনো প্রশ্ন আছে? যারা যারা ক্লাসটি করলেন, ঠিক আছে, এখানে শুধু মমো আপু ছাড়া আর কারো কোনো প্রশ্ন পাইনি। নামিলা আপু উনিও আছেন, বা সঞ্জিতা আপু উনিও আছেন, ঠিক আছে। তাই আর কারো প্রশ্ন পাইনি, যদি কারো প্রশ্ন থাকে তারা আপনারা বলতে পারেন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা ক্লাসটি আজকের মতো এখানে শেষ করে দেব। আর ক্লাসটি কখন হবে এটা আমরা আলোচনা করব, আমি আপনাদেরকে পার্সোনালি নক দেবো, আপনারা আপনার মতামত জানাবেন। সেই মতামত ভিত্তিতে হয়তো আছে 15 তারিখ, দেখা যাচ্ছে আমাদের প্রথম ক্লাস 17 তারিখ বা 18 তারিখ থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে, ওখান থেকে শুরু হয়ে যাবে। সো আপনারা মতামত জানাবেন যারা ভর্তি হয়েছেন বা যারা হবেন, সেইভাবে আমরা আমাদের ক্লাস টাইম শিডিউল আমরা ঠিক করব। কারো কোনো প্রশ্ন আছে কি, যারা যারা ছিলেন? না, প্রশ্ন নেই। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, যেহেতু কারো প্রশ্ন নেই তাহলে আমরা আজকের মতো ক্লাসটি শেষ করতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন, আর সফলতা পথে হাঁটবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।